ক্লাস 10 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান নিয়ে আলোচনা হবে। এই ভিডিওতে তোমাদের ম্যাথামেটিক্সের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 নিয়ে আলোচনা হবে। অন্যান্য বিষয়ের সমাধান পর্ব অলরেডি পোস্ট করা হয়েছে, যদি তোমরা দেখে না থাকো এই ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। আরও একটা বিষয় তোমাদের জানাই, এটা তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1। তো তোমাদের স্কুল থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1, 2, 3 তিনটি করে প্রতিটা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 ও 3 বেশ কিছু বিষয়ের সমাধান পর্ব পোস্ট করা হয়েছে। দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে তোমরা পরপর লিঙ্ক। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1, 2, 3 পরপর লিঙ্কে ক্লিক করে তোমাদের যে বিষয়গুলো প্রয়োজন আছে দেখে নিতে পারো। প্রশ্ন এবং সঙ্গে উত্তরগুলি আলোচনা করছি। তো প্রথম প্রশ্ন বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এ কমা বি কমা সি বাস্তব এ নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার এখানে শর্ত। তো এখানে সমীকরণ মূলত সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্তটা আমাদের জানাতে হবে। তো আমরা জানি কি যে শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী কোন সমীকরণের বীজটা কি হয়, যে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে কি হবে, অতএব সমীকরণের নিরূপক শূন্য হলে ওই সমীকরণের বীজদ্বয় সমান হবে। তো সেক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0, অতএব বি স্কোয়ার ইকুয়াল 4ac। তো এই অঙ্কটা শুধু এতটুকুই তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে, কারণ এটা বিস্তারিত এটা আলোচনা করতে গেলে যথেষ্ট সময় লাগবে, আর আমি এটা সংক্ষিপ্ত সময়ে তোমাদের এই অ্যাক্টিভিটি টাস্কটা সম্পূর্ণ ক্লোজ করতে যাচ্ছি। এই উত্তরগুলি তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে, কারণ এগুলো ডিটেলসে বোঝাতে গেলে একটু সময় লাগবে। অধ্যায় ভিত্তিক আলোচনা করলে তখনই তোমরা এগুলো ক্লিয়ার বুঝতে পারবে। এর পরবর্তী প্রশ্ন তোমরা দেখো, বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি। তাহলে কি বলেছে, বৃত্তের ব্যাসার্ধ তার দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যা তার দৈর্ঘ্য আছে 12। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 10 এবং জ্যা হচ্ছে কত না 12। এখন কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দৈর্ঘ্য, দেখো আমরা একটি বৃত্ত অঙ্কন করলাম। তো বৃত্ত অঙ্কন করার পর প্রথমে কি আমরা ব্যাসার্ধ নেব। দেখো ও এ একটা ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কত 10 সেমি। এবার একটা কি বলেছে, জ্যা হবে ওই বৃত্তে যার দৈর্ঘ্য হবে 12 সেমি। তাহলে জ্যা কোনটা, যে বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখা। তাহলে দেখো এই বি এবং সি এটা দুটি বৃত্তের পরিধির উপর দুটো বিন্দুর সংযোগ রেখা বিসি, এটা হচ্ছে আমাদের জ্যা 12 সেমি নেওয়া হয়েছে। এবং এখানে আমাদের কি বলেছে না, কেন্দ্র, এই কেন্দ্র ও কেন্দ্র থেকে এই জ্যা এর দূরত্ব অর্থাৎ ওডি আমরা এখানে টেনে দিলাম ওডি, অর্থাৎ আমাদেরকে বার করতে হবে ওডি এর দৈর্ঘ্য কত। তো এই ওডি এর দৈর্ঘ্য বার করার জন্য আমাদের প্রথমে লিখে নিতে হবে চিত্রে ও এ সমান ও সি সমান 10 সেমি, অর্থাৎ ও এ এটা আমাদের ব্যাসার্ধ 10 সেমি বলা হয়েছিল এবং এখান থেকে একটি কোণ অঙ্কন করা হয়েছে ও সি, এটাও কিন্তু সমান, অর্থাৎ ও এর ভ্যালু যা ও সি একই হবে, সেটাই লেখা হলো 10 সেমি। তারপরে দেখো বিসি সমান, অর্থাৎ বিসি আমি বলেছিলাম এটা জ্যা এবং জ্যা আমাদের দেওয়া ছিল 12 সেমি, তাহলে জ্যা বিসি সমান 12 সেমি। এবার আমরা একটা জিনিস দেখো, এখানে কেন্দ্র থেকে এই যে সরলরেখা অর্থাৎ এই জ্যা এর দূরত্ব আমাদের জানতে বলেছে, অর্থাৎ আমরা ওডি এখানে যোগ করলাম, এখানে বিসি এর উপর ডি একটি বিন্দু, অর্থাৎ কেন্দ্র থেকে এই যে বিন্দুটা অর্থাৎ বিসি এর উপর ডি বিন্দুটা নেওয়ার জন্য বিডি এবং ডিসি এরা কিন্তু সমদ্বিখণ্ডকে একটা সমান ভাগ হয়েছে। তো সেটাই এখানে বলা হচ্ছে, অর্থাৎ বিডি সমান ডিসি। দেখো বিডি সমান ডিসি 6 সেমি, পুরোটা যদি 12 সেমি হয় তাহলে এটা মাঝখানে আসার ফলে কি হচ্ছে, বিডি আর ডিসি এটা 6 হয়ে যাচ্ছে। সেটাই এখানে ব্র্যাকেটে বলা হয়েছে, যেহেতু ডি বিসি এর উপর মধ্যবিন্দু, অর্থাৎ ডি বিন্দুটা হচ্ছে বিসি এর উপর মধ্যবিন্দু। এরপর যেহেতু ওডিসি একটি সমকোণী ত্রিভুজ, দেখো এখানে ও ডিসি এটা কি হচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। আর সমকোণী ত্রিভুজ হলে আমরা সূত্রটা ফেলে দেবো, ও ডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার সমান ও সি স্কোয়ার, এই সূত্রটা আমরা ব্যবহার করলাম। এবার আমাদের মানটা বসিয়ে দিলে অঙ্কটার সমাধান হয়ে যাবে। আমাদের এখানে কি করতে হবে, ওডি এর ভ্যালু বার করতে হবে। তো ওডি এর ভ্যালু বার করার জন্য ও ডি স্কোয়ারটা বাম দিকে রাখলাম সমান চিহ্ন দিয়ে, ও সি স্কোয়ার রাখলাম, আর প্লাস ডিসি স্কোয়ারটাকে ডান দিকে করেছি মাইনাস ডিসি স্কোয়ার হয়েছে। এবার দেখো ও সি এর ভ্যালু বসাবো, ও সি আমরা জানি 10 সেমি, তাহলে ও সি এর জায়গায় 10 বসালাম। আর ডিসি আমরা জানি কত না 6, তাহলে ডিসি এর জায়গায় 6 বসালাম। এবার 10 স্কোয়ার তুলে দিলে 100 হবে, 6 স্কোয়ার তুলে দিলে এখানে কত হচ্ছে না 36 হবে। তাহলে 100 থেকে 36 বিয়োগ করলে আমাদের 64 হবে। এবং এই যে স্কোয়ারটা রয়েছে এই স্কোয়ারটার মধ্যে রুট হয়ে যাবে, তাহলে 64 রুট তুললে 8 হবে। তাহলে ওডি এর ভ্যালু কত হচ্ছে 8। তাহলে আমাদের বলেছিল যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব কত না, বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব তোমরা একটু লিখে নেবে, অতএব বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব 8 সেমি। আশা করি বোঝা গেছে, যাদের বুঝতে অসুবিধা হবে আরেকবার দেখে নেবে ভিডিওটা, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন তোমরা লক্ষ্য করো,
পরের প্রশ্ন বলা হয়েছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে দেখো দুটো ঘনক আছে এবং তাদের আয়তন দেওয়া আছে। তো আয়তন দেওয়া থাকলে আমাদের প্রথম কি করতে হবে, এখানে সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে, আর সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে গেলে কি আমাদের কোনো ঘনকের বাহু দৈর্ঘ্য জানতে হবে, তবে আমরা কি করব না সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করতে পারবো। তাহলে দেখো কোনো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের সূত্র হচ্ছে 6 বাহুর স্কোয়ার, তাই ঘনকের ক্ষেত্রফল বার করার জন্য বাহুটা জানতেই হবে। কিন্তু এখানে ঘনকের বাহু দৈর্ঘ্য নেই, আছে কি আয়তন। তো এই আয়তনটাকে নিয়ে আমরা এটা করতে পারি, বাহু দৈর্ঘ্যটা আমরা বার করবো। দেখো দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 লিখেছি, অতএব ঘনক দুটির বাহুর অনুপাত অর্থাৎ বাহু আমরা বার করব। দেখো যদি আমাদের বাহু থাকে তাহলে আয়তন বার করার জন্য আমরা কি করি, বাহুর হল কিউব করে দিই। তো সেখান থেকে আমরা ঠিক বিপরীত দিকে ফিরে আসবো, রুট কিউব করলে এই আয়তনের অনুপাত থেকে রুট কিউব করে দেবো, আমরা বাহু দৈর্ঘ্য পেয়ে যাবো। দেখো রুট কিউব 1 এবং রুট কিউব 8 আছে, এটাকে ঘনমূলে প্রকাশ করে দিলে কি হচ্ছে না 1:2 হয়ে যাচ্ছে। 1:8টা 1:2 হবে, ঘনমূলে প্রকাশ করলে আমাদের বাহু দৈর্ঘ্যটা এসে যাচ্ছে। তো যেহেতু আমাদের বাহু দৈর্ঘ্য আসতেছে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা সহজেই বার করতে পারবো। অতএব ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 6 বাহু স্কয়ার। তাহলে প্রথম ঘনকটার বাহু ছিল 1, তাহলে বাহু স্কয়ার বলতে 1 স্কয়ার, এবং 6 বাহু স্কয়ার বলতে এখানে দ্বিতীয় ঘনকটার বাহু ছিল 2, তাহলে 6 স্কয়ার। তো 6 অনুপাতের আগে পরে বাদ হয়ে যাচ্ছে, 1 স্কয়ার 1 হবে এবং 2 স্কয়ার 2 দিয়ে 4 হয়ে যাচ্ছে। ব্যাস এতটুকুই এখানে উত্তর কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। তো 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, আচ্ছা সমূল চক্রবৃদ্ধি মানে কিন্তু সুদ এবং আসল দুটোই। তাহলে 400 টাকায় কত হয়েছে, সুদ আসলে 441 টাকা হয়েছে। কত বছরে না 2 বছরে। এখন আমাদের বলেছে সুদের হার কত, অর্থাৎ বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার। এখানে আমাদের যেটা চক্রবৃদ্ধি সুদের হার বার করতে হবে। এটা তোমাদের পাঠ্য বই কোষে দেখি 6.1 অধ্যায়ের অঙ্ক এটা। আর অনুশীলনী এটা 6.1 অধ্যায়ের, কিন্তু তোমাদের অঙ্কটা রয়েছে পার্ট 1 হিসাবে 6.2 পার্ট 1টা রয়েছে। তো যাক, আমাদের এখানে তথ্য আছে, আসল দেওয়া আছে 400 টাকা, সময় আছে 2 বছর, সুদ আসল আছে 441 টাকা। আমাদের এখন চক্রবৃদ্ধি সুদের হার বার করতে হবে। তো লিখতে পারি আমরা, মনে করি সুদের হার সমান r%। শর্তানুসারে আমরা জানি যে সমূল চক্রবৃদ্ধি নির্ণয়ের সূত্র হচ্ছে p × 1 + r/100 হোল n। তো সেটাই আমরা করেছি। সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ আসল চক্রবৃদ্ধি হারে সুদ আসল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে, যে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা হচ্ছে p × 1 + r/100 হোল n। তাহলে এটা সমানই আমরা লিখতে পারি 441, কারণ এটা বলেছিল সমূল চক্রবৃদ্ধি 441, তাহলে সেটাই বসালাম। এবার দেখো p ফর আসল অর্থাৎ 400 টাকা, p এর জায়গায় 400 টাকা বসবে, 1 + r/100, এখানে r বলতে কি সুদের হার বোঝায়। তো এখানে সুদের হারটাই আমাদের বার করতে দিয়েছে, তাই r এর জায়গায় rটাই থাকবে, অর্থাৎ r এর ভ্যালুটাই আমাদের নির্ণয় করতে হবে। এটা সমান কি 441 আছে থাকবে। পরবর্তী স্টেপে তোমরা লক্ষ্য করো, এই যে এখানে 400টা ছিল, এই 441 এর নিচে আমরা পাঠিয়ে দিয়েছি। এবার দেখো এইখানে যা আছে 1 + r/100 হোল n, এখানে n এর জায়গায় কিন্তু আমরা 2 বসিয়েছি, কারণ n ফর এখানে কি সময়কে বোঝায়। তাহলে 2 বছর সময় ছিল, তো n এর জায়গায় আমরা 2 বসিয়ে দিয়েছি। তো এবার দেখো এখানে 441 এবং 400, এটাকে যদি আমরা বর্গমূলে প্রকাশ করি তাহলে 21 হবে, এবং 400 এর বর্গমূল হবে কত, 20। তাহলে দেখো দুদিকেই কিন্তু এখন স্কোয়ার আছে, তো এই দুটো স্কোয়ারই আমরা ইকুয়ালের আগে পরে আমরা বাদ দিয়ে দিতে পারি। তো এখানে 1 + r/100 আছে থাকবে, সমান দিয়ে তাহলে এটা কি 21 এর 20 থাকছে, স্কোয়ার বাদ হয়ে গেলে। তো 21 এর 20টাকে আমরা এইভাবে কিন্তু ভেঙে দিতে পারি। দেখো 1 + 1/20, দেখো এটাকে যদি আমরা পূর্বেও ফিরিয়ে নিয়ে যাই একই হবে, 20 একে 20 আর 20 একে 20 এবং 1 যোগ করলে 21 এর 20 থাকতেছে। তো তারপরে স্টেপে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো +1 আছে, তো ভ্যানিশ হয়ে যাবে ইকুয়ালের আগে পরে। এরপর যেটা থাকছে r/100, এদিকে থাকছে 1/20। তো এখানে r এর ভ্যালু বার করলে ক্রস মাল্টিপল হবে, তো r, তাহলে r = 100/20। 0 0 কাটছে, 2 দিয়ে 10 কে কেটে যাচ্ছে 5, তাহলে এখানে r এর ভ্যালু বেরোচ্ছে 5। তো এটাই আমাদের জানতে চেয়েছিল যে চক্রবৃদ্ধি সুদের হার কত। তো দেখো এখানে চক্রবৃদ্ধি সুদের হার 5% এসে গেল। তোমরা শেষে লিখে দেবে অতএব শতকরা চক্রবৃদ্ধি সুদের হার 5%। ক্লিয়ার। এর পরের প্রশ্ন তোমরা দেখো, এরপর বলেছে একটি বীজগাণিতিক ক্রমিক সমানুপাতি দেওয়া হয়েছে x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x আর y এর ভ্যালু বার করতে বলেছে। তো এই যে ক্রমিক সমানুপাতি, এই ক্রমিক সমানুপাতি থেকে x আর y এর ভ্যালু জানতে চেয়েছে। তাহলে এই ক্রমিক সমানুপাতি এটা আমরা কোষে দেখি 5 অধ্যায়ে আমরা পেয়ে যাব। তো এই অধ্যায়ের ক্রমিক সমানুপাতির নিয়ম অনুযায়ী আমরা এটা কি করতে পারি, x/12, 12/y, y/27 সাজাতে পারি। দেখো সেটাই করা হয়েছে। ক্রমিক সমানুপাতির নিয়ম অনুযায়ী
x/12 ইকুয়াল 12/y ইকুয়াল y/27। তো এবার আমরা একটা জিনিস করব, প্রথম স্টেপে এটা নেবো একবার, আর দ্বিতীয় স্টেপে একবার এটা সহ নেবো। তো দেখো সেটাই করেছি, x/12 ইকুয়াল 12/y, আবার একটা কি y/12 ইকুয়াল y/27। তো এখানে আমরা দেখো এই অঙ্কটাকে ফার্স্ট সমাধান আমরা করতে পারবো না, কারণ এর মধ্যে x আছে, এর মধ্যে y আছে। কিন্তু আবার দিয়ে যেটা আছে দেখো, এদের উভয়ের মধ্যে কিন্তু চল সংখ্যা একই আছে, এদের চল সংখ্যাটা ভিন্ন। তো এখানে আমরা চল সংখ্যা y পাচ্ছি। তো এক্ষেত্রে আমরা কি করবো, ক্রস মাল্টিপল করব, y এবং y অর্থাৎ উপর এবং নিচ আমরা যদি মাল্টিপল করি y স্কোয়ার হবে, এবং 12 ইন্টু 27 সেটা আমরা মাল্টিপল চিহ্ন দিয়ে রেখে দিলাম। এবং পরবর্তীতে দেখো এই স্কোয়ারটা কি হবে, এদের মধ্যে রুট হয়ে যাবে। এই রুট হয়ে গেলে দেখো 27 কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 3টে 3 পাবো, দেখো প্রথম 3টে 3। এবং 12 কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 3 পাবো একটা, 2 পাবো দুটো, দেখো সেই 3 একটা এবং 2 দুটো। এবার তোমরা ভালো করে লক্ষ্য করো, প্রতি দুটোই জন্য একটা স্কোয়ার হবে। তাহলে প্রথম এই দুটো 3-এর জন্য একটা 3-এর স্কোয়ার, দ্বিতীয় এই দুটো 3-এর জন্য একটা 3-এর স্কোয়ার, দুটো 2-এর জন্য একটা 2-এর স্কোয়ার। তাহলে এবার আমরা লিখতে পারি রুট আর স্কোয়ার একসঙ্গে ভ্যানিশ হয়ে যায়, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 2। তাহলে এটা মাল্টিপল করলে এসে যাবে কত, 3 9, 9 দিয়ে 18। তাহলে আমরা y এর ভ্যালু পাচ্ছি কত না 18। এবার তোমরা দেখো প্রথম যে স্টেপটা ছিল, এখানে শুধু x এর ভ্যালুটা আমাদের জানতে হবে। তাহলে এখানে বলেছিল x এবং y এর ভ্যালু বলো, এখানে বার করতে হবে। তাহলে y টা আমরা পেয়ে গেছি অলরেডি। এবার আমাদের কি করতে হবে না, যেটা x এর ভ্যালু বার করতে হবে। তো দেখো এখানে ক্রস মাল্টিপল করবো, তো বা x সমান 12 এবং 12 মাল্টিপল করলে হয়ে যাচ্ছে 12 ইন্টু 12। আর এটা আমাদের এক্স ওয়াই ছিল, ওয়াই এক্স এখানে থেকে যাচ্ছে, ওয়াইটা বাম দিকে নিচে করে দিলাম। তো ওয়াই এর ভ্যালু আমরা জানি 18 পেয়েছি, তো 18 এখানে বসাবো। এবার উপর নিচ কাটাকাটি করছি। তো প্রথমে আমরা 6 দিয়ে কেটে দিচ্ছি, 6 3 18, 6 2 12, 3 দিয়ে আবার 12 কে কাটছি, 4 পাচ্ছি, তাহলে 4 2 8। তাহলে সর্বশেষ যেটা আসতেছে কি না, অতএব এক্স সমান 8 এবং ওয়াই সমান 18। ক্লিয়ার? এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, পরবর্তী যে অঙ্কটা আছে বলেছে একটি অকেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু। তাহলে অকেন্দ্রীয় বৃত্ত, দেখো এটা একটা অকেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করা হয়েছে। তোমরা কম্পাসে বৃত্তগুলি অঙ্কন করবে, বৃত্ত অঙ্কন করা হয়েছে। এবার বলেছে এবি ব্যাস, তাহলে দেখো এ এবং বি ব্যাস, তাহলে অকেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস। এবার বলেছে সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, তাহলে এই বৃত্তের পরিধিতে অবস্থিত সি একটা বিন্দু। বিন্দুটা নেওয়া হবে এভাবেই, বলা হচ্ছে ওবিসি 60 ডিগ্রি, অর্থাৎ ও বি সি এখানে 60 ডিগ্রি হবে, অর্থাৎ বি কোণটা কি 60 ডিগ্রি হয়ে যাবে। এখন আমাদের প্রশ্ন করেছে যদি ওবিসি 60 ডিগ্রি হয় তাহলে ও সি এ কত, অর্থাৎ ও সি এ, অর্থাৎ এই ভ্যালুটা আমাদের বার করতে হবে এই কোণটা। দেখো এখানে বলা হচ্ছে যে ও কেন্দ্রীয় বৃত্ত, এবি ব্যাস, সি একটি বিন্দু। এখন প্রশ্ন করেছে ওবিসি, অর্থাৎ ও বিসি 60 ডিগ্রি, তাহলে ও সি এ অর্থাৎ ও সি এ, এখান থেকে একটি রেখা এসে যাবে এই সি বিন্দু, অর্থাৎ এইটার ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে দেখো বি বিন্দু বলেছিল কি না, বি বিন্দু বলেছিল 60 ডিগ্রি, 60 ডিগ্রি করা হয়েছে। খেয়াল রাখবে এখান থেকে ও বি যা দৈর্ঘ্য, ও থেকে সি এটা একই দৈর্ঘ্য, পূর্বেও একটা অঙ্ক হয়েছে সমাধান। তাহলে ও বি আর ও সি কি সমান, তাহলে যদি এই কোণটা 60 হয় তাহলে এই কোণটাও কিন্তু 60 হবে, মনে রাখবে। তো সেটাই আমরা লিখে নেব। বলা হচ্ছে যেহেতু ও বি এবং ও সি বৃত্তের ব্যাসার্ধ, দেখো ও বি এবং ও সি কি বৃত্তের ব্যাসার্ধ, অতএব কোণ ওবিসি অর্থাৎ কোণ ওবিসি সমান ও সিবি, অর্থাৎ এই কোণটা এবং সি কোণ এই কোণটা সমান সমান 60 ডিগ্রি। আমরা জানি কি অর্ধবৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি। এখানে অর্ধবৃত্তস্থ কোণ অর্থাৎ এ সি বি, অর্থাৎ এ সি বি একটা কি অর্ধবৃত্তস্থ কোণ। দেখো এটা একটা কি অর্ধবৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে না, এটা অর্ধবৃত্তস্থ কোণ। তো সেই জন্য এটা বলা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণের ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অর্থাৎ কোণ এ সি বি, অর্থাৎ এ সি বি এই কোণটা পুরোটাই কিন্তু 90 ডিগ্রি। এখানে খেয়াল রাখো বি কোণ যদি 60 হয় এবং এই কোণটার ভ্যালু যদি 60 হয়, তাহলে এই
এই কোণটা জানতে চেয়েছে, আমরা এই মাত্র জানতে পারলাম যে পুরো এই কোণটার ভ্যালু 90 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু এই 60 থেকে এই পুরো 90টা যদি আমরা মাইনাস করে দিই তাহলে কিন্তু এটার ভ্যালু আমাদের 30 ডিগ্রি এসে যাবে, অর্থাৎ ও সি এ 30 ডিগ্রি কিন্তু আমরা পেয়ে যাব। কিন্তু এটা অঙ্কের একটু কষে দেখাতে হবে, তো সেটাই দেখো বলা হচ্ছে ও সি এ, অর্থাৎ ও সি এ আমাদের বার করার জন্য যেটা করব, কোণ এসিবি, অর্থাৎ কোণ এসিবি, অর্থাৎ পুরো কোণটাকে নেওয়া হলো এসিবি মাইনাস ও বি সি, তাহলে ওবিসি। তাহলে এবার দেখো এখানে যেটা হচ্ছে এসিবি এর ভ্যালু 90 ডিগ্রি 90 ডিগ্রি এবং ওবিসি এর ভ্যালুটা 60 ডিগ্রি বসালাম, তাহলে 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি মাইনাস করে দিলাম, তাহলে 30 ডিগ্রি এসে গেল। আর আমরা জানি বি কোণটা যা আর এই কোণটা তাই, তো এখানে 60 ডিগ্রি মাইনাস করলে তাহলে 30 ডিগ্রি এসে গেল। আশা করি বোঝা গেছে বিষয়টি। এর পরবর্তীতে তোমরা লক্ষ্য করো, পরের প্রশ্ন বলা হয়েছে যে একটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 50 ডিগ্রি বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে একটা ঘনক আছে, তার একটা ধারের দৈর্ঘ্য যদি আমাদের 50% বেড়ে যায় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত বাড়বে। তাহলে প্রথম অবস্থায় ঘনকের ধারের দৈর্ঘ্য কত ছিল সেটা আমাদের জানতে হবে, এবং তারপর ঘনকের দৈর্ঘ্য যা ছিল ওই অবস্থায় ক্ষেত্রফল কত ছিল সেটা জানতে হবে। 50% যখন বাড়ানো হচ্ছে তখন ঘনকের ধারের দৈর্ঘ্য কত হচ্ছে জানতে হবে, এবং ওই ধারের দৈর্ঘ্য বেড়ে যাওয়ার পর সমগ্র তলের ক্ষেত্রফল কত আসতেছে সেটা বার করতে হবে, এবং তারপর কত ক্ষেত্রফল বাড়লো তার উপর শতকরা আমাদের বৃদ্ধিটা বার করতে হবে। তো প্রথমে আমরা কি করব, এখানে কোনো ঘনকের ধারের দৈর্ঘ্য দেওয়া নেই, তাই আমরা করতে পারি যে ধরি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য এ একক। তাহলে ঘনকের যদি প্রত্যেক ধারের দৈর্ঘ্য এ একক হয়ে থাকে তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কি, আমরা জানি এখনই পূর্বে একটি অঙ্ক করে এসেছি যে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 6 ইন্টু বাহুর স্কোয়ার। তাহলে দেখো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহুর স্কোয়ার, বাহু বলতে এখানে এ, তাহলে এ স্কোয়ার, এ বর্গ একক, এটাই থেকে যাবে। পরবর্তীতে আমাদের বলেছে এটা যেমন এখানে ধরা হয়েছে বাহু দৈর্ঘ্য এ একক, এর উপরে কি 50% বৃদ্ধি পাচ্ছে, তাহলে আগে যেটা এ একক বাহু দৈর্ঘ্য ছিল 50% বেড়ে গেলে এখন বাহু দৈর্ঘ্য কত হবে, তাহলে সেই জন্য আমরা কি করব না, এখন 50% বৃদ্ধি পেলে ধারের দৈর্ঘ্য হয় এ প্লাস, অর্থাৎ এর সাথে এই দৈর্ঘ্যের সাথে বেড়ে যাচ্ছে এ প্লাস এ ইন্টু 50/100 একক। কাটাকাটি করলে আমাদের এটা এসে যাবে কি, দেখো 0 0 কেটে যাচ্ছে, এখানে 0 0 কেটে, সরি 0 0 কাটছে, আর এই 5 দিয়ে এই 10 কে কেটে যাচ্ছে, 2 হচ্ছে, তাহলে উপরে কিছু নেই এ থাকবে আর নিচে 2 আছে, 2 থাকবে। এবার এটা আমাদের মান নির্ণয় করা হচ্ছে 2 লসাগু, তাহলে 2a প্লাস এ থেকে যাবে, তাহলে 2a আর এ প্লাস করলে 3a/2। তাহলে দেখো 50% যখনই ধারের দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে, এখানে 3a/2 এখন দৈর্ঘ্যটা এসে যাচ্ছে। আগে ছিল আমাদের এ, তখন সমগ্র তলের ক্ষেত্রফল হয়েছিল 6a স্কোয়ার, এখন দৈর্ঘ্যটা হয়ে গেছে 3a/2 একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত আমরা বার করব, তাহলে নতুন ঘনকের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল একই সূত্র 6 ইন্টু বাহুর স্কোয়ার, তাহলে এখন বাহু হচ্ছে এটাই, তাহলে 3a/2, তাহলে 3a/2 স্কোয়ার। তো দেখো এটা আমরা যদি স্কোয়ার তুলে দিই তাহলে কি হবে, 3টা 9 হয়ে যাবে এবং 2টা 4 হয়ে যাবে, আর স্কোয়ার স্কোয়ার থাকবে। এবার এখানে দেখো কাটাকাটি হচ্ছে 2 2 4, 2 3 6, তাহলে 3 উপরে 3 9 27 থাকছে, নিচে 2 থাকবে, তাহলে 27 স্কোয়ার বাই 2 বর্গ একক। তাহলে দেখো প্রথম যে ঘনকটা ছিল তার ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার, বর্তমানে 50% বাহু দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় ক্ষেত্রফল হয়ে গেছে কত না 27a স্কোয়ার বাই 2। আমরা দেখবো যে এখন ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে শতকরা, তাহলে এইটা থেকে আমরা 6 স্কোয়ার বিয়োগ করব, করলেই আমরা দেখতে পাবো কত ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, তো সেটা আমরা করছি একবারে, অর্থাৎ 6 স্কোয়ার বর্গ এককে ক্ষেত্রফল বৃদ্ধি পায়। দেখো 27 স্কোয়ার বাই 2 মাইনাস 6 স্কোয়ার, তো এটা আমরা যদি মান নির্ণয় করি আসবে কত 15 স্কোয়ার বাই 2। তাহলে দেখো 6 স্কোয়ার বর্গ এককে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে কত 15 স্কোয়ার বাই 2, এক বর্গ এককে বৃদ্ধি পায় কত বার করব, আর 100 বর্গ এককে বৃদ্ধি পায় কত, কারণ আমাদের উত্তর চেয়েছে কি যে শতকরা কত বৃদ্ধি পাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা শতকরা নির্ণয় করব। দেখো 6 স্কোয়ার বর্গ একক ক্ষেত্রফল বৃদ্ধি পায় 15 স্কোয়ার বাই 2, অর্থাৎ 1 বর্গ একক ক্ষেত্রফল বৃদ্ধি পায় কি হবে, এই অঙ্কটার নিচে এসে যাবে 6 স্কোয়ার, তাহলে 15 স্কোয়ার বাই 2 ছিল ইন্টু নিচে 6 স্কোয়ার, এবং 100টা কি হবে 100 এখানে এই ভগ্নাংশ যা ছিল তার খালি উপরে 100টা বসবে। এবার দেখো স্কোয়ার স্কোয়ার বাদ হয়ে যাবে, আমরা এখানে কাটাকাটি করব কি যে 3 দিয়ে কাটবো, 3 2 6 এবং 3 5 15, এই দুই কেটে আমরা 100 কেটে 25 করে দেবো, কারণ 4 25 100, এবার 5 25 125, তাহলে আমরা দেখতে পাচ্ছি শতকরা 125% বৃদ্ধি পাচ্ছে। আশা করি বোঝা গেছে। এবার পরবর্তী অঙ্ক তোমরা লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো বলা হয়েছে 2x + 1 + 3y
2x প্লাস 1 ইকুয়াল 4। তো এটা আমাদের সমাধান করতে হবে এবং এখান থেকে x এর দুটো ভ্যালু বের হবে। তোমরা অঙ্কটা দেখতে থাকো, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং অঙ্কটা প্রায় পরীক্ষায় কিন্তু এসে থাকে। তো এখানে প্রথম যেটা আমাদের কাজ, এই যে দুটো অঙ্ক দেখতে পাচ্ছ 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1, তো এই অঙ্কটা আমরা প্রথমে মান নির্ণয় করব। তো বা আমরা মান নির্ণয় করার জন্য যেটা করতে হয়, প্রথমে ভগ্নাংশের হরেদের লসাগু করতে হয়। তো এটা কিন্তু ভগ্নাংশ না, তো আমরা এখানে ধরে নিতে পারি এই অঙ্কটার নিচে কিছু নেই, মানে 1 আছে, আর এখানে এই ভগ্নাংশটার নিচে তোমরা দেখতেই পাচ্ছ 2x প্লাস 1। তো এই 1 এর সাথে 2x প্লাস 1 যদি আমরা লসাগু করি, তো সেক্ষেত্রে হয়ে যাবে 2x প্লাস 1, এটাই কিন্তু আমাদের লসাগু আসবে। এর পরের স্টেপ লক্ষ্য করো, তো লসাগু হওয়ার পর কি করতে হয়, ভগ্নাংশের হরেদের সাথে ভাগফলের সাথে লব গুণ করতে হয়। তো এখানে যেহেতু এর হর 1 থাকবে, তো সেক্ষেত্রে ভাগফল আসবে 2x প্লাস 1। অর্থাৎ এখানে যখন দেখতে পাচ্ছ এই ধরনের অঙ্ক, তো লসাগুর সাথে ডাইরেক্টলি গুণ করে দেবে। তো 2x প্লাস 1 এর সাথে 2x প্লাস 1 যদি আমাদের গুণ করা হয়, তাহলে সেক্ষেত্রে হবে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার। প্লাস আছে, আমরা প্লাস দেবো। দেখো এখন 2x প্লাস 1 এর হর এবং এখানে লসাগু আছে 2x প্লাস 1, তো এটার সাথে ভাগ করলে তাহলে কি হবে, বাদ হয়ে যাবে, অর্থাৎ কেটে যাচ্ছে, তাহলে কিছু নেই, মানে 1 এর সাথে উপরে লব এখানে 3 যদি এখানে গুণ করা হয়, তাহলে 3 হবে, ইকুয়াল 4 থাকছে। তো পরবর্তী স্টেপ আমরা যেটা করব, এখানে এই অঙ্কটা দেখো, এখানে সূত্র পড়বে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে a বলতে 2x প্লাস b বলতে এখানে 1, বোঝা গেছে। তো a প্লাস বি হোল স্কোয়ার আমরা সূত্র এখানে ব্যবহার করব। তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার বলতে এখানে 2 এর স্কোয়ার, তাহলে 4 হয়ে যাবে, তাহলে এটা 4x স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 4x প্লাস b স্কোয়ার অর্থাৎ 1 হবে। এখানে প্লাস 3 আছে, 3 থাকবে, এবং নিচে যেটা আছে x প্লাস 1 থাকবে, ইকুয়াল 4 থাকবে। বোঝা গেছে। এই সূত্রটা তোমাদের আবারও এখানে পাশে আমি দেখিয়ে দিচ্ছি যে 2x প্লাস 1, যাদের অসুবিধা হয় কিভাবে এখানে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 আসলো, লক্ষ্য করো সূত্রটা এরকম হবে, a স্কোয়ার প্লাস 2 এ বলতে এখানে 2x ইন্টু বি বলতে 1 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার। এবার তোমরা লক্ষ্য করো, স্কোয়ার যদি আমরা তুলে দিই, তাহলে 2 2 4 হবে, কিন্তু x এর তো স্কোয়ার উঠবে না, তাই x স্কোয়ার থাকবে, প্লাস এখানে মাল্টিপল করতে হবে। এই অংশটা দেখো সব ইন্টু চিহ্ন আছে, তাহলে 4x হয়ে যাচ্ছে, 2 2 4, এখানে 1 এর সাথে তাহলে 4 হয়ে যাবে, x থাকবে, প্লাস 1 এর স্কোয়ার 1 হবে। আশা করি বোঝা গেছে সূত্রটা, এইভাবে ঠিক এখানে বসে গেছে। তো এখানে তোমরা এখন লক্ষ্য করো, পরবর্তী স্টেপ এখানে যেটা হবে 4x স্কোয়ার প্লাস 4x, 1 এবং 3 এটা প্লাস করলে প্লাস 4 হয়ে যাবে, এবং নিচে আছে 2x প্লাস 1 ইকুয়াল 4। তো এখানে দেখো, এখানে সবার মধ্যে কিন্তু উপরে 4 আছে, তো উভয় পক্ষকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে অঙ্কটা একটু ছোট হয়ে আসবে, সমাধানটা সহজ হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। লক্ষ্য করো, তাহলে x স্কোয়ার প্লাস x প্লাস 1 বাই 2x প্লাস 1 ইকুয়াল 4। আমরা এখানে থার্ড ব্র্যাকেটে লিখে দেবো, উভয় কে 4 দ্বারা ভাগ করিয়া পাই, পয়াকার হর্ষই। তো ঠিক আছে, আমরা উভয় পক্ষকে এটা তাহলে 1 হয়ে যাবে, উভয় পক্ষকে আমরা 4 দ্বারা ভাগ করেছি, আর এখানে 4 দিয়ে ভাগ করলে এখানে কিছুই থাকবে না, মানে 1 রাখতে হবে, ঠিক একই রকম ভাবে এটা 1 হয়ে যাচ্ছে। এবার আমাদের সিম্পলি এটা ক্রস মাল্টিপল করতে হবে। তো এখানে দেখো x স্কোয়ার প্লাস 1 প্লাস x প্লাস 1, এখানে তোমাদের যেটা করতে হবে, দেখো এখানে 1 আছে, তো আমরা এটা কি করব, ক্রস মাল্টিপল করব। তো এই 1 এর সাথে নিচের অঙ্কটা গুণ করলে কি হবে, এটাই পাবো, এবং এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তো 1 এর সাথে উপরের অঙ্কটাকে গুণ করলে কি হয়, এটাই থাকে। তো সেটাই আমি করছি, এখানে x স্কোয়ার প্লাস x প্লাস 1 আছে, প্লাস 1, এবং এই অঙ্কটাকে আমরা ডান দিক থেকে বাম দিকে নিয়ে নেব, তো মাইনাস 2x এবং মাইনাস 1 ইকুয়াল 0 হয়ে যাবে। এখানে দেখো প্লাস 1 এবং মাইনাস 1 কি হবে, বাদ হয়ে যাচ্ছে। পরবর্তীতে এখানে দেখো x স্কোয়ার আছে, x স্কোয়ার থাকবে, এবং এখানে প্লাস x আছে, এখানে মাইনাস 2x আছে, তো এই দুটোর মধ্যে আমরা প্লাস মাইনাস করলে মাইনাস x হবে, ইকুয়াল 0 হবে। অর্থাৎ 2 থেকে এখানে কিছু নেই, মানে 1 আছে, তো মাইনাস করে দিলাম, তাহলে মাইনাস x। এবার উভয়ের মধ্যে দেখো কমন পাচ্ছি আমরা, x কমন নিলে দুটো ছিল, একটা নেওয়া হয়েছে, তাহলে এখন একটা x থাকবে, মাইনাস আছে মাইনাস, একটা x ছিল কমন নেওয়া হয়েছে, তাহলে শুধু 1 থাকবে, ইকুয়াল 0 হবে। পরবর্তীতে যেটা হবে, তাহলে x ইকুয়াল 0 এবং কি হবে, এবং x মাইনাস 1 ইকুয়াল 0। তো অতএব এটা আমাদের x সমান 0ই থাকবে, আর এটা অতএব x সমান 1 হয়ে যাবে, মাইনাস 1টা ডান দিকে চলে যাচ্ছে, প্লাস 1 হবে। তাহলে x এর এখানে দুটো ভ্যালু আসলো, যেটা x সমান
0 এবং 0, দিয়ে 1। আশা করি বোঝা গেছে অঙ্কটা। এখানে তোমরা একটু ভালো করে বুঝে নেবে। এটা সূত্র পড়েছে 2x + 1 হোল স্কয়ার, এবং 2x + 1 হোল স্কয়ারের সূত্র 4x স্কয়ার + 4x + 1, এবং এটাকে আমাদের প্লাস করে দেওয়া হচ্ছে। 4 হচ্ছে 1 এবং 3 প্লাস করা হচ্ছে, এবং উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করা হচ্ছে। তো 4 দিয়ে ভাগ করলে উপরে 4 গুলো সব ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো এখানে কিছু নেই, এই যে 4টা এখানে 4 দিয়ে ভাগ করলে কিছু নেই, মানে 1 রাখতে হবে। অনেকে এখানে 1 রাখে না, তখন অঙ্কটা সমস্যা হয়ে যাবে। এই জায়গাটা খেয়াল রাখবে। এবং এটা ক্রস মাল্টিপল করা হয়েছে। আশা করি এই জায়গাটা বোঝা গেছে। +1 -1 কেটে যাচ্ছে, এবং উভয়ের মধ্যে দেখো x স্কয়ার থাকছে, এবং +x এবং -2x এদের মধ্যে মাইনাস করে দিলে x হয়ে যাচ্ছে। উভয়ের মধ্যে থেকে x কমন, x - 1 = 0। তো এই অঙ্কটা তোমরা দেখতেই পাচ্ছ, x = 0 এবং x - 1 = 0। তো x এর ভ্যালু 0 এবং x এর ভ্যালু 1 আসছে। আশা করি বোঝা গেছে অঙ্কটি। ভালো করে আবারও একবার বুঝে নিয়ে তোমরা প্র্যাকটিস করবে, কারণ অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ।